একের পর এক বিদেশি রাষ্ট্রদূতরা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন এবং জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করছেন। জামায়াতের ইতিহাসে এটা কি একটি নজিরবিহীন ঘটনা? না, এমনটা বলার সুযোগ নেই, কারণ আমরা যেটা জানি যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াত সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে গেছে। জামায়াতের প্রয়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামান এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক মহলে বেশ ভালো যোগাযোগ রাখতেন। গেল ১.৫ দশকের গল্পটা আলাদা। আমরা যেটা জানি যে আওয়ামী লীগের শাসনামলে জামায়াত ছিল কোণঠাসা এবং কার্যত নিষিদ্ধ। জামায়াতের মগবাজার কার্যালয় ছিল তালাবদ্ধ। সেই সময়ে খুব স্বাভাবিকভাবে আন্তর্জাতিক মহলের সঙ্গে জামায়াতের পুরো যোগাযোগ ছিল না, কিন্তু ৫ই আগস্টের পর পরিস্থিতি পরিবর্তন হয় এবং জামায়াত তাদের আন্তর্জাতিক সংযোগটা পুনঃস্থাপন করে এবং যেটা দেখা যায় যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে জামায়াতের তখন একাধিক বৈঠক হয়। কিন্তু গেল ৭-৮ দিনে যেটা ঘটেছে এটা কি আসলে নজিরবিহীন? আমার খুব স্পষ্ট ধারণা যে জামায়াতের ইতিহাসে সম্ভবত এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা যদি খুব সংক্ষেপে বিষয়টা ব্যাখ্যা করি তাহলে দেখি ১৭ই জুন জামায়াতের একটি প্রতিনিধি দল মার্কিন দূতাবাসে যায় এবং মার্কিন দূতাবাসের যে পলিটিক্যাল উইংয়ের প্রধান ম্যাথুবের সঙ্গে একটা বৈঠক করেন। জামায়াতের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আরও দু একজন জামায়াত নেতা সেখানে উপস্থিত ছিলেন। এরপর ২৪শে জুন সর্বশেষ যেটা দেখা যাচ্ছে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেন ঢাকা যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ওই বৈঠকটা অবশ্য মগবাজার হয়নি, এই বৈঠকটা হয়েছে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এবং জামায়াত আমিরের সঙ্গে তিনি একা ছিলেন না, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ হাসান উপস্থিত ছিলেন। ২৩শে জুন জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেন কানাডার হাই কমিশনার অজিত সিং এবং সেখানেও তিনি একা ছিলেন না, জামায়াতের আরও নেতারা উপস্থিত ছিলেন। ২২শে জুন জাপানের রাষ্ট্রদূত জামায়াত কার্যালয়ে যান মগবাজারে এবং জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এর আগে ১৯শে জুন জার্মানির যে বিদায়ী রাষ্ট্রদূত তিনি জামায়াত কার্যালয়ে যান এবং জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই যে এত অল্প দিনে এতগুলি বৈঠক এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূতদের সঙ্গে, খুব সম্ভবত যেটা বললাম এটা একটা জামায়াতের জন্য নজিরবিহীন ঘটনা। এখন একটা বিষয় হচ্ছে এইসব বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকের একটা প্রধান এজেন্ডা হচ্ছে সংস্কার। আমরা যেটা জানি যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া এগুচ্ছে এর পেছনে পশ্চিমা দেশগুলোর একটা নিরঙ্কুশ সমর্থন রয়েছে এবং জামায়াত এখানে একটা গুরুত্বপূর্ণ অংশীদার। ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামায়াত যোগ দিচ্ছে এবং জামায়াত তার অবস্থান স্পষ্ট করছে এবং দৃশ্যত সংস্কারের পক্ষে জামায়াতের এক ধরনের অবস্থান রয়েছে। খুব সম্ভবত এটা জামায়াতের আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপর নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচনটা কিভাবে হবে, কতটা অবাধ নিরপেক্ষ হবে সেটা আলোচনায় আসছে। জামায়াতের ক্ষেত্রে আরও কিছু বিষয়ও আলোচনায় আসছে, যেমন জামায়াত যদি কখনো ক্ষমতায় যায় সেখানে নারী অধিকারের বিষয়টা কি হবে। আমরা যেটা জানি যে পশ্চিমা দেশগুলোর এ নিয়ে এক ধরনের উদ্বেগ রয়েছে এবং জামায়াত সে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছে। সম্প্রতি মহিলা জামায়াতের একটি দল ঢাকায় যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেন। জামায়াতের এই যে আন্তর্জাতিক যোগাযোগ, এক্ষেত্রে এখন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আর খুব বেশি আলোচিত হচ্ছে জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ হাসানের ভূমিকা। জামায়াতে আগে এরকম নিয়োগ ছিল কিনা সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু আমি যেটা দেখছি প্রফেসর ডক্টর মাহমুদ হাসান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে জামায়াতের যোগাযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে। সে যাই হোক, আমরা যেটা দেখছি যে কূটনৈতিক মহলে জামায়াত ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটি বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে দলটির গুরুত্বপূর্ণ হয়ে ওঠার ইঙ্গিত, আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠার ইঙ্গিত কিনা সেটা সময়ই বলে দেবে।